আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতীয় গোয়েন্দা সংস্থা, যেটি আমাদের দক্ষিণ এশিয়া এবং বিশ্বব্যাপী নামে পরিচিত। 1968 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর ভারতের জাতীয় নিরাপত্তার রক্ষার্থে বা কোনো কোনো ক্ষেত্রে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষেত্রে ভারতের এই দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা নাকে দম করে রেখেছে প্রতিবেশী অনেক দেশের মধ্যে। দেখুন, চীনের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে এই তেমন কোনো কিছু না করতে পারলেও বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এবং আশেপাশের দেশগুলোতে প্রচণ্ডভাবেই কিন্তু তারা তাদের তাণ্ডব দেখিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা যারা এজেন্ট রয়েছেন তারা সরাসরি যুক্তরাজ্যের MI6, যুক্তরাষ্ট্রের CIA এবং ইসরায়েলের মোসাদের মতো যে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সরাসরি মদতপুষ্ট। যেমন একটি বিদেশি গোয়েন্দা সংস্থা সাধারণত তার কার্যক্রম তার নিজ দেশের বাইরেই বেশিরভাগ করে থাকে। নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপে তারা তেমন ভাবে কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। তবে ভারতের গোয়েন্দা সংস্থা শুধু বাইরের প্রতিবেশী দেশের নাকেই যে দম করে রেখেছে, বিষয়টা এরকম নয়। ভারতের অভ্যন্তরে যে সকল সংখ্যালঘু রয়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোক, তাদের উপরও কিন্তু ব্যাপক ভিত্তিতে নিপীড়নের অভিযোগে দায়ী হলো এই গোয়েন্দা সংস্থা মাত্র কিছুদিন পূর্বেই পাকিস্তানের ভেতর বেলুচিস্তানের ভেতর যে শক্তিশালী ট্রেনে হামলা হয়েছে বিচ্ছিন্নতাবাদীরা করেছে এমনটা বলা হচ্ছে। পাকিস্তান সরকার সরাসরি সেই কার্যক্রমে ভারতের এর সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ করেছে। পরিকল্পিতভাবে বিভিন্ন দেশের ভেতর বিচ্ছিন্নতাবাদী তৈরি করা, অস্ত্র দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, সেই দেশের স্ট্যাবিলিটি নষ্ট করা, এই সকল কার্যক্রমই করে থাকে। তাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক ভিত্তিতে এর প্রমাণও রয়েছে। বাংলাদেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি রয়েছে, আনস্টেবিলিটি রয়েছে, এই সুযোগে এর কার্যক্রম বাংলাদেশে কিন্তু ব্যাপক ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে। অভিযোগ রয়েছে যে আমাদের একেবারে সরকারি ব্যবস্থায়, এমনকি অন্তর্বর্তী সরকারের ভেতর নাকি এর এজেন্ট রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন তাদের সক্ষমতা এবং ক্যাপাবিলিটি আসলে কোন জায়গায়। এই সার্বিক বিষয়ে যখন ভারতের জন্য আগ্রাসী মনোভাব দেখার জন্য একটা বড় অস্ত্র, ঠিক এমত অবস্থায় যুক্তরাষ্ট্র এই ভারতকে কে কেন্দ্র করে কাঁপিয়ে দিয়েছে। আসলে যুক্তরাষ্ট্র ভারতের কলিজা ধরে এইভাবে টান মারবে, এটা একটা নজিরবিহীন কিন্তু ঘটনা ছিল। এটা আসলে কল্পনা করা যায় না যে যুক্তরাষ্ট্র এই অ্যাকশন নেবে। তবে এই ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং বড় ব্যাপার হলো যে সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে অবশেষে যুক্তরাষ্ট্র ভারতের সব থেকে শক্তিশালী এই যে অস্ত্র রয়েছে তাদের গোয়েন্দা সংস্থা তার উপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা দিতে চলেছে। এই জিনিসটা তারা গোপন করেনি, প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, যে প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম হলো USCIRF, তারা তাদের 2025 সালের বাৎসরিক প্রতিবেদনে ভারতের গোয়েন্দা সংস্থা এর উপর নিষেধাজ্ঞা দেওয়ার আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে। এই সুপারিশ করার পেছনে প্রধান অভিযোগ হল শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার পরিকল্পনায় জড়িত থাকা। বিশেষ করে 2023 সালে যুক্তরাষ্ট্রের এক শিখ নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার ঘটনা। এছাড়াও ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান নিপীড়ন এবং বৈষম্যের অভিযোগেও এই প্রতিবেদনে কে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেই প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে এর যিনি প্রধান রয়েছেন অজিত দোভাল এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছেন এর কার্যক্রমে তাদের যত এজেন্ট রয়েছে পুরো সংস্থার উপর জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যে ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখন কাজ করছে। এখন এই বড় ধাক্কা যখনই ভারতের উপর এসে লেগেছে, ভারতও কিন্তু রিয়্যাক্ট করেছে। ভারত যুক্তরাষ্ট্রের স্বাধীন কমিশনের যে প্রস্তাব তার বিরোধিতা করে এটা পক্ষপাত দুষ্ট এবং মিথ্যা বলে অভিযোগ করেছে। দেখুন, এটা টেকনিক্যাল ভাবে দেখলে ভারতের জন্য অনেকটা সুনামির মতো। বিশেষ করে ভারত যখন বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে দাঁড় করাতে চাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশ এটা করছে একেবারে প্রশাসনিকভাবে। ভারতের এমত অভিযোগ যখন আন্তর্জাতিকভাবে কোনো পাত্তাই পাচ্ছে না, ঠিক তখন ভারতের বিরুদ্ধেই এই অভিযোগ প্রমাণিত হলো যে ভারতীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে এবং তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। ভারতের জন্য এটা একটা বড় ধাক্কা। দেখুন, রিসেন্টলি জাতিসংঘের যে
যে স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য পদ রয়েছে সেটা পাওয়ার জন্য ভারত ব্যাপক ভিত্তিতে চেষ্টা করছে। বিষয়টিকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ভারত তার লবিংয়ে বলেছে তারা বর্তমান পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যে দেশের ভেতর সকল নাগরিকের যে সুযোগ সুবিধা এবং অধিকার রয়েছে তারা নিশ্চিত করছে। সুতরাং এমন একটি বৃহত্তম কাজ যে দেশ করছে সেই দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এখনো সদস্যপদ পায়নি, এটা হতে পারে না। সুতরাং ভারতের এই ক্লিন ইমেজের উপর ভিত্তি করে ভারতকে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের স্থায়ী পদ রয়েছে সেটা দিতে হবে। সেখানেও কিন্তু এই নতুন অভিযোগ প্রমাণিত হওয়া এবং গোয়েন্দা সংস্থার উপর নিষেধাজ্ঞা একটা বড় ধরনের ধাক্কা। দেখুন, চীনকে কাউন্টার করে যে উইগুর ক্রাইসিস রয়েছে সেই ইস্যুকে কেন্দ্র করেও কিন্তু ভারত চীনকে নানান ধরনের কথা বলে। পাল্টা জায়গা থেকে এখন ভারতও কিন্তু নিজ সেই যে রেড জোন রয়েছে সেখানে চলে গেল। সার্বিক দিক বিবেচনা করলে ভারতের জন্য যুক্তরাষ্ট্র একটি কূটনীতিকভাবে বড় ধরনের ধাক্কা দিয়েছে। যেই ইস্যুটা ভারতের এই ইউরোপীয় ইউনিয়ন দেশ থেকে বিভিন্ন ধরনের যে অস্ত্র ক্রয়ের বিষয়টা রয়েছে সেখানেও প্রভাব ফেলবে। কারণ ইউরোপের দেশগুলো ভারত সহ বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করলে বা বিক্রি করতে হলে অবশ্যই তাদের পার্লামেন্ট থেকে অনুমতি নিতে হয় এবং অবশ্যই সেই দেশে যে সার্বিক মানবাধিকারের পরিস্থিতি রয়েছে সেটা নিয়েও আলোচনা হয়। সুতরাং সেই আলোচনাও কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের যে ভূমিকা রয়েছে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সেটা আলোচনায় আসবে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার বিষয়টিও আলোচনায় আসবে। ব্যাপক পরিসরে কোনো দেশের উপর যদি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে এবং তাদের গোয়েন্দা সংস্থার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, সার্বিকভাবে অর্থনৈতিকভাবেও সেই দেশটি ক্ষতিগ্রস্ত হয়। কারণ বিনিয়োগ বান্ধব দেশ হিসাবে যে ক্লিন ইমেজ থাকে সেটা আর থাকে না। বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু সেই দেশে বিনিয়োগ করে না। সুতরাং ভারত একটি বড় ধাক্কা খেয়েছে। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কার্যক্রম নেক্সট লেভেলে চলে গেছে। সেটা প্রতিহত করার জন্য এটাই কিন্তু সবথেকে ভালো সুযোগ এবং মোক্ষম সময়। আমাদের হাতে কিন্তু একটা হাতিয়ার রয়েছে ভারতকে এখন কাউন্টার করার জন্য। আমাদের দেশে যা কিছু হচ্ছে সকল কিছুই ভারতের গোয়েন্দা সংস্থা করছে। এটা আমাদের আলাদা প্রমাণপত্র দিয়ে এখন কিন্তু আর প্রমাণ করতে হবে না। আন্তর্জাতিক দরবারে আমরা যদি শুধু অভিযোগ দিই যে ভারতের গোয়েন্দা সংস্থা পরিকল্পিতভাবে নিজের দেশের ভেতর ঠিক যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে অন্য দেশের ভেতরও করছে। আমাদের দেশে কথিতভাবে যত মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠেছে এই সকল কিছুই করেছে তাদের কাজ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং মানুষ করছে না। এই জিনিসটা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো এখন অভিযোগ দিলে বা কূটনীতিকভাবে দ্রুত অ্যাকশন নিলে, তবে পরবর্তী সময় পারবো না। যদি আমরা ভেবে থাকি যে যুক্তরাষ্ট্র ভারতের উপরে নিষেধাজ্ঞা দিনের পর দিন বা মাসের পর মাস অব্যাহত রাখবে, তাহলে আমাদের ভুল ধারণা। মূলত যুক্তরাষ্ট্র তার এই হাতিয়ার ভারতকে সহায়তা করার জন্য বা দর কষাকষির জন্য ব্যবহার করতে যাচ্ছে। প্রায় 114টি F-35 যুদ্ধ বিমান ভারতের কাছে বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র, আরও অস্ত্র বিক্রি করতে চায়। তবে ভারত এর পরিবর্তে রাশিয়ার দিকে ঝুঁকে গেছে, Su-57 ক্রয় করছে। এই সকল কিছুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র অত্যন্ত ডিস্টার্ব, যার জন্যই কিন্তু ভারতকে সহায়তা করা দরকার। আর রয়ের উপর নিষেধাজ্ঞা এবং এই অভিযোগের বিষয়টা সেই টোপ হিসাবে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। যে সময়টা কিন্তু বেশিক্ষণ থাকবে না, মানে খুব একটা বেশি সময় ভারতের উপরে এই চাপ থাকবে না যদি ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করে ফেলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশ্যই ভারত আপোষ করবে এবং সেটা আগামী 15-20 দিনের ভেতরে হয়ে যাবে। এই সময়ের মধ্যেই বাংলাদেশকে যা করার করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বের আমাদের যে স্টেক হোল্ডার রয়েছে তাদের কূটনীতিকদের মানে রাষ্ট্রদূতদের ডেকে একটি বৈঠক করে এই জিনিসগুলো আমাদের পক্ষ থেকে এখন পরিষ্কার করা দরকার যে আনুষ্ঠানিকভাবে যেই অভিযোগে কিন্তু প্রমাণিত অভিযুক্ত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলেছে তার সাফারিং আমরা করছি। এই কৌশলে কিন্তু আমরা ভারতকে বড় ধরনের সহায়তা করতে পারি। এখন দেখার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সুবর্ণ সুযোগ আসলে ব্যবহার করে কিনা বা ব্যবহার করা যে জরুরি সেই জিনিসটা অনুধাবন করতে পারে কিনা। তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।